আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাসটি। আজকে আমরা বেশ কিছু অঙ্ক করব, অতীব গুরুত্বপূর্ণ অঙ্ক হবে সেগুলো, এবং এই ভিডিওটা আমি তৈরি করছি নিবন্ধন পরীক্ষার্থীদের জন্য। পাশাপাশি অষ্টম বেসরকারি প্রতিষ্ঠান প্রধান, সহকারী প্রধান, অধ্যক্ষ, উপাধ্যক্ষ পদে আপনারা যারা প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো আমরা শুরু করছি আজকের এই ভিডিওটা। তো স্ক্রিনে দেখেন 109 নম্বর যে অঙ্কটা রয়েছে, বলা হচ্ছে সুষম বহুভুজের একটি অন্তকোণের পরিমাণ 135 ডিগ্রি হলে এর বাহুর সংখ্যা কত। তো এই ধরনের অঙ্ক করার জন্য আমাদের কিন্তু সূত্র রয়েছে। সূত্র কি? সূত্র হচ্ছে থিটা ইকুয়াল, আমরা বলতে পারি 180 ইন্টু n-2 ভাগ হচ্ছে n। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সূত্র। তো এই সূত্রের সাহায্যে আমরা বলতে পারি এই থিটা মানে হচ্ছে কোণের পরিমাণ, কোণ, আর এই এন মানে হচ্ছে বাহুর সংখ্যা। অর্থাৎ যদি বাহুর সংখ্যা দেওয়া থাকে তাহলে কোণ বের করা যাবে, আর যদি কোণের পরিমাণ দেওয়া থাকে তাহলে বাহুর সংখ্যাও কিন্তু পাওয়া যাবে। তাহলে অন্তকোণের পরিমাণ এই থিটা মানে কিন্তু একটা অন্তকোণের পরিমাণ। তো 135 ডিগ্রি দেওয়া আছে, আমরা দিয়ে দিলাম 135 ইকুয়াল, উপরে হচ্ছে 180 ইন্টু এন মানে বাহুর সংখ্যা। দেখেন বাহুর সংখ্যা বের করতে বলেছে, তাহলে n-2 ভাগ কত? ভাগ হচ্ছে n। এখন আমরা ক্যালকুলেশন করে n এর মান বের করব। এখানে যদি আমরা 180 দ্বারা এটাকে গুণ করি, তো দেখেন আমি ক্যালকুলেশনটা একটু করে দেই। 135 ইকুয়াল, উপরে হচ্ছে 180, তার সাথে n, 2 দ্বারা 180কে গুণ করলে 18 দুগুণ 36, তার মানে 360 ভাগ হচ্ছে n। এর নিচে 1 থাকবে, 1 দ্বারা এটাকে গুণ, 135 দ্বারা এটাকে গুণ, তাহলে বাকি হচ্ছে 180n, আমরা বলতে পারি মাইনাস 360 ইকুয়াল n দ্বারা 135কে গুণ করলে হবে 135, তার সাথে n, তাহলে বাকি দাঁড়াচ্ছে 180n, এটা এদিকে আসলে মাইনাস 135n ইকুয়াল হচ্ছে, এটা ওইদিকে গেলে মাইনাসটা প্লাস 360। তাহলে বা 180 থেকে 135 বাদ দিলে 5 আছে, 10 মিলাতে 5 হাতে 1, 3 আর 1 4, 4 আছে, 8 মিলাতে কত? 4, আর তার সাথে n ইকুয়াল কত? 360। তো বলেন তো দেখি, আমি একটু অন্য কালার ব্যবহার করছি এখানে। সুতরাং n এর ভ্যালু কত হবে? উপরে থাকবে 360 আর তার নিচে এই 45 চলে আসবে। তো আমি যদি ছোট সংখ্যা দিয়ে কাটাকাটি করি, তো দেখেন আমরা ধরেন কত দিয়ে কাটবো? ধরেন 5 দিয়ে কাটবো। 5 নং 45, তাহলে 9, 4 নং 36, শূন্যটা দিয়ে দিলাম। আবার 5 দ্বারা যদি এটাকে কাটি, 5 8 40, তাহলে n এর মান কত? n এর মান হচ্ছে 8। দেখেন তো দেখি 8 আছে কিনা। এক্স্যাক্টলি আমরা দেখতে পাচ্ছি ক নম্বর অপশনেই কিন্তু আমাদের 8 রয়েছে। তো 2-2.5 মিনিট সময় নিয়ে কিন্তু আমি আপনাদের অঙ্কটা বোঝালাম। ওকে, তো এবার আসেন আমরা আরেকটু দেখব। এই যে এখানে দেখেন আমি কিন্তু সুন্দরভাবে আমার এই শীটের মধ্যে অঙ্কগুলো করে রেখেছি। তো দেখেন আমার হচ্ছে একটু আগেই আমি যে ক্যালকুলেশনগুলো করে দিলাম হচ্ছে এভাবেই কিন্তু সুন্দরভাবে এখানে সাজানো রয়েছে, অর্থাৎ ক নম্বর অপশনটাই আমাদের কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট অপশন। এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে 3টি মেশিন একটি কাজ যথাক্রমে 5, 6 ও 7 ঘন্টায় করতে পারে। দুটি মেশিনে সর্বোচ্চ ক্ষমতায় কাজ করে 1 ঘন্টায় কতটুকু কাজ করতে পারবে। ওকে, তো এই অঙ্কটা হচ্ছে অনেকে ভুল করে ফেলে কোন জায়গায় দেখেন। আচ্ছা বলেন তো, কোন দুটি মেশিন সর্বোচ্চ ক্ষমতায় কাজ করে? আপনারা একটু চিন্তা করেন, 3-4 সেকেন্ড একটু চিন্তা করেন যে ধরেন এটা প্রথম মেশিন, এটা দ্বিতীয় মেশিন, আর এটা তৃতীয় মেশিন। বলেন তো কোন দুটি মেশিন সর্বোচ্চ ক্ষমতায় কাজ করে? যারা আপনারা এই দুটো পিক করেছেন তারা কিন্তু ভুল। কেন ভুল আমি বলছি, খেয়াল করে দেখেন, হবে হচ্ছে এই দুটো। অঙ্কটার কিন্তু ট্রিক্স এই জায়গাতেই। বলা হচ্ছে 3টি মেশিন একটি কাজ যথাক্রমে 5 ঘন্টায় করে, 6 ঘন্টায় করে, আর 7 ঘন্টায় করতে পারে। আচ্ছা, যদি প্রথম মেশিন কাজ করে তাহলে সে 5 ঘন্টায় কাজ করে দিতে পারবে, যদি দ্বিতীয় মেশিনটা কাজ করে তাহলে সে 6 ঘন্টায় করে দিতে পারবে, আর যদি তৃতীয় মেশিনটা কাজ করে তাহলে ওই কাজটাই সে 7 ঘন্টায় করে দিতে পারবে। তার মানে এই মেশিনটা একটু কম দক্ষ। নিশ্চয়ই বুঝতে পারছেন যে যত দ্রুত কাজ করে সে তত বেশি দক্ষ। এখানে কিন্তু ঘন্টায় বলা আছে, এই বিষয়গুলো খেয়াল করতে হবে। এবার দুটি মেশিনে সর্বোচ্চ ক্ষমতায় কাজ করে 1 ঘন্টায়, তাহলে এটা যদি করে 5 ঘন্টায়, তাহলে 1 ঘন্টায় কতটুকু করবে? 5 ভাগের 1 ভাগ।
এটা যদি করে 6 ঘন্টায়, তাহলে 1 ঘন্টায় কতটুকু করবে? 6 ভাগের 1 ভাগ, তাই না? বিষয়টা তো এরকম। তো দুটি মেশিনে সর্বোচ্চ ক্ষমতায় কাজ করে 1 ঘন্টায় কতটুকু কাজ করতে পারবে? তার মানে দুটো একত্রে কাজ করছে, ওই জন্য যোগ করে দিলাম। তাহলে 5 আর 6 লসগু কত? 5 6 30। 5 দ্বারা 30কে ভাগ করলে 6, 6 দ্বারা 1কে গুণ করলে 6 1 6, যোগ 6 দ্বারা 30কে ভাগ করলে 5, 5 দ্বারা 1কে গুণ করলে 5 1 5। তাহলে 5 আর 6 কত? 5 আর 6 11, ভাগ কত? ভাগ হচ্ছে 30। তো দেখেন তো দেখি 11 ভাগ 30 কোথায় আছে আমাদের অপশনে? আমরা দেখতে পাচ্ছি ক নম্বর অপশনে কিন্তু 11 ভাগ 30 রয়েছে, তাই এটাই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অপশন। তো এ পর্যায়ে বলি, যারা চ্যানেলে নতুন, যদি প্রয়োজন মনে করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না। এবার আসেন আমরা এটা মুছে দিয়ে পরের প্রশ্নে চলে যাচ্ছি। এটা দেখেন, আমি কিন্তু অতি গুরুত্বপূর্ণ অঙ্কগুলোই বেছে বেছে করাচ্ছি যাতে করে পরীক্ষায় কমন পাওয়ার চান্স অনেক বেশি থাকে। ওকে, তো দেখেন 135 নম্বর যে অঙ্কটা রয়েছে, বলা হচ্ছে পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 4 গুণ। 6 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 10 গুণ ছিল। পিতা ও পুত্রের বর্তমান বয়স কত? আমাদের কিন্তু কি বের করতে বলেছে বলেন তো দেখি? পিতা ও পুত্রের বর্তমান বয়স কত সেটা আমাদের কাছে জানতে চাচ্ছে। তো এখন আমরা ধরবো যে ধরি পুত্রের বয়স হচ্ছে এক্স, আমরা এটা ধরে নেব যে ধরি আমাদের পুত্রের যে বয়স, পুত্রের বয়সটা আমরা ধরে নেব এক্স। তাহলে সুতরাং কার বয়স? আমাদের পিতার বয়স কত হবে? অবশ্যই পিতার বয়স হবে পুত্রের বয়সের 4 গুণ, তার মানে অবশ্যই 4x হবে। দেখেন বোঝেন কিনা? এবার আসেন 6 বছর পূর্বে। আচ্ছা 6 বছর পূর্বে কি? 6 বছর পূর্বে পুত্র ছিল x-6 আর 6 বছর পূর্বে পিতাও ছিল 4x-6। এটা 6 বছর পূর্বের ঘটনা কিন্তু। তার মানে এটা আর এটা বর্তমান, এটা হচ্ছে আমরা একটু মার্ক করে দেই। দেখেন এটা হচ্ছে বর্তমানে পুত্রের বয়স আর এটা হচ্ছে বর্তমানে পিতার বয়স। আর এটা হলো 6 বছর পূর্বে পুত্রের বয়স, এটা হচ্ছে 6 বছর পূর্বে হচ্ছে পিতার বয়স। আমি আবারও বলছি, এটা হচ্ছে 6 বছর পূর্বে পুত্রের বয়স আর এটা হচ্ছে 6 বছর পূর্বে পিতার বয়স। এবার বলা হচ্ছে যে 6 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 10 গুণ ছিল। তার মানে পিতার বয়স পুত্রের বয়সের 10 গুণ ছিল। এই দুটো সমান। ওকে, এটাই হচ্ছে আমাদের প্রশ্ন মতে বিল্ড আপ করা। এটা যতক্ষণ না পর্যন্ত আপনি ভালোভাবে বুঝে যান ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনাকে চিন্তা করতে হবে যেটা কিভাবে হলো। তাহলে বা 10 দ্বারা x কে গুণ করলে 10x মাইনাস 6 দ্বারা 10 কে গুণ করলে 6 10 60 ইকুয়াল 4x মাইনাস হচ্ছে 6। তাহলে বা আমরা 10x রাখলাম আর এই 4 এদিকে আসলে মাইনাস 4x হয়ে যাবে ইকুয়াল টু মাইনাস 6 আর এই মাইনাস 60 এদিকে আসলে প্লাস 60 হয়ে যাবে। তাহলে বাকি দাঁড়াচ্ছে 10 থেকে 4 বাদ দিলে 6x ইকুয়াল মাইনাস 6 আর প্লাস 60 হচ্ছে 54। তাহলে সুতরাং x এর ভ্যালু কত হবে? 54কে 6 দ্বারা ভাগ করলে 9। তাহলে x যদি 9 হয়, তাহলে x এর ভ্যালু যদি 9 হয় তাহলে পুত্রের বয়স 9। তো বলেন তো দেখি তাহলে পিতার বয়স কত হবে? তাহলে 4x। তাহলে 4 আর 9 কত হবে গুণ করলে? 36। তাহলে পুত্র 9 আর পিতা 36 কোথায় আছে দেখেন তো? 9 আর 36 আমরা দেখতে পাচ্ছি পিতা ও পুত্রের বর্তমান বয়স 36 আর 9, অর্থাৎ গ নম্বর অপশনটাই কিন্তু আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। তো নিঃসন্দেহে আপনারা অঙ্কটা সঠিকভাবে বুঝেছেন। এভাবেই কিন্তু ইকুয়েশন বিল্ড আপ করে এ ধরনের অঙ্ক আপনাদের করতে হবে। এবার দেখেন, আমরা যদি এই অঙ্কটা খুব দ্রুত করতে চাই তাহলে পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 4 গুণ। বলেছে পিতা ও পুত্রের হচ্ছে বর্তমান বয়স কত। তার মানে আমরা মাঝখানের কন্ডিশনগুলো হিসাবই করব না যদি আমরা অপশন টেস্ট থেকে অঙ্কটা করতে চাই। তো পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 4 গুণ আর পিতা ও পুত্রের বর্তমান বয়স, তার মানে অপশনে যেগুলো দেওয়া আছে সেগুলো তো পিতা এবং পুত্রের বর্তমান বয়স, তাই না? তো আমরা খুঁজে বের করব। প্রথমত আমি কিন্তু এই কন্ডিশনটা কেটে দিয়েছি, আপাতত এই কন্ডিশনটা আমরা হিসাব করছি না, তাই পরে কিন্তু আবার বিবেচনা করব। তাহলে দেখেন তো দেখি পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 4 গুণ কোথায় হয়েছে? 4 14 56, 4 7 28, 4 9 36, 4 10 40। এখানে কিন্তু হয়নি, এটা এমনিতেই ক্রস শুরুতে, অর্থাৎ এটা যে উত্তর হবে না সেটা বোঝা যাচ্ছে। 4 7 28 হওয়া উচিত, এখানে 32 আছে, এটা হবেই না, এটা ক্রস। এবার আসেন, বলা হচ্ছে এগুলো কিন্তু পিতা এবং পুত্রের বর্তমান বয়স, এটা কিন্তু আমি ক্রস করে দিয়েছি, বাকিগুলো আমরা এখন হিসাব করছি। দেখেন তাহলে 6 বছর পূর্বে মানে কি? এটা থেকে 6 মাইনাস
যদি করি তাহলে 50, এটা থেকে যদি আমি 6 মাইনাস করি তাহলে হয় 8। তাহলে বলা হচ্ছে যে 6 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 10 গুণ ছিল, তাহলে এটার 10 গুণ কি এটা? অবশ্যই না, তাই এটাও হবে না। পরে আসেন এটাতে। তাহলে 6 বছর পূর্বে এটা থেকে যদি আমি 6 মাইনাস করি হয় 30, এটা থেকে যদি 6 মাইনাস করি হয় 3, এটার 10 গুণ কি এটা? অবশ্যই, তার মানে এটাই এই জন্য রাইট। আপনি যদি অপশন টেস্ট থেকে যান তাহলেও কিন্তু অঙ্কটা করতে পারবেন। ওকে, তো নিঃসন্দেহে বুঝতে পেরেছেন। যদি ইকুয়েশন বিল্ড আপ করতে না চান তাহলে কিন্তু মানে এই কন্ডিশনগুলো সবগুলো অপশন দেখে আপনাদেরকে কিন্তু ডিসিশন নিতে হবে যে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। আর যেহেতু আমি অ্যান্সার পেয়ে গিয়েছি তাই ঘ নম্বর হবে না, এটা নিঃসন্দেহে আমি বলতে পারি। ঠিক আছে, এভাবেই আপনাদের কিন্তু অঙ্ক করতে হবে। তবে অবশ্যই ডিটেলস মেথড আমি যেটা শেখালাম সেটা কিন্তু শিখতেই হবে, যাতে করে রিটেন পরীক্ষাতেও যদি এই অঙ্কগুলো আসে আপনারা যেন করতে পারেন। তো আমার কাছে আপনারা এমসিকিউ টাইপ প্লাস রিটেন টাইপ দুটোই শিখতে পারবেন, অর্থাৎ শর্টকাট মেথড এবং ডিটেলস মেথড। আমি 2 মেথডই শেখাই। আমি নতুন একটা ব্যাচ নিচ্ছি সামনের মাসের, অর্থাৎ এপ্রিলের শুরুতেই সে ব্যাচটা শুরু হবে। তো আপনারা যারা জয়েন করতে চান 01642702760 এই নম্বরে হোয়াটসঅ্যাপে টেক্সট দিয়ে আমাকে জানাতে পারেন। স্পেশাল ডিসকাউন্টে আমি এই ব্যাচে ভর্তি নিচ্ছি। আমার কিন্তু কোর্স ফি হচ্ছে 1020 টাকা এবং এই ব্যাচের পূর্ণাঙ্গ কোর্স ফি মাত্র 510 টাকা। আপনারা 510 টাকা দিয়েই পরিপূর্ণ এই কোর্সটা আমার কাছে শিখতে পারবেন, আর কোনো কিন্তু ফি দিতে হবে না। এর মধ্যে আপনারা পিডিএফ শিট পাবেন, এরপরে হচ্ছে লাইভ ক্লাস পাবেন। মোটামুটি মানে অবশ্যই হচ্ছে একদিন পরপর যেহেতু ক্লাসগুলো অনুষ্ঠিত হয়, কমপক্ষে 3 মাস আমি আপনাদের লাইভ ক্লাস করাবো এই 510 টাকা ফি এর মধ্যেই। এবং অবশ্যই প্রত্যেকটা ক্লাস আপনারা লাইফ টাইমের জন্য রেকর্ড পেয়ে যাবেন। আর পিডিএফ শিটগুলো আপনাদের দেওয়া হবে হচ্ছে আমি যে পিডিএফ শিটগুলো তৈরি করেছি সেগুলো অবশ্যই আপনারা পেয়ে যাবেন। দেখেন এই যে অঙ্কটা রয়েছে, এই অঙ্কটা কিন্তু শিটের মধ্যে করা রয়েছে। আমি যদি একটু দেখাই, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 4 গুণ, 6 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 10 গুণ ছিল, পিতা ও পুত্রের বর্তমান বয়স কত? ওকে, গ নম্বর অপশনটা আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। তো নিঃসন্দেহে আপনারা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অঙ্কটা একেবারে সুন্দরভাবে গুছিয়ে করে দেওয়া রয়েছে। এবার আসেন আমরা এটা মুছে দিয়ে পরের প্রশ্নে যাচ্ছি। এটা দেখেন আমি এই অঙ্কটা একটু কালার করে দিয়েছি। তো দেখেন বলা হচ্ছে ঘড়িতে যখন 7টা বাজে তখন ঘন্টা ও মিনিটের কাঁটা দুটির মধ্যবর্তী কোণ কত ডিগ্রি। তো আমি যদি একটা ঘড়ি অঙ্কন করার চেষ্টা করি তাহলে নিঃসন্দেহে আপনারা বুঝতে পারতেছেন যে এটা হচ্ছে 12, এটা হচ্ছে 3, এটা 6 এবং এটা হচ্ছে 9। আমি যদি দাগগুলো কাটি 3, 12, 6 এবং 9 এবং বাকি ঘরগুলো আমি একটু বসিয়ে দিচ্ছি। দেখেন আমি কিন্তু ঘড়িটা অঙ্কন করেছি, যদিও সুন্দর হয়নি, তারপরেও এখান থেকে আপনারা বুঝে নেন যে এখানে মোট কতটা কোণ হয়েছে? 12টা কোণ। যেহেতু মোট 12টা কোণ, দেখেন কোণ মানে কি হচ্ছে এই যে এখান থেকে এই পর্যন্ত একটা, এখান থেকে এই পর্যন্ত একটা, এভাবে 1টা 2টা 3টা 4 5 6 7 8 9 10 11 12, মোট 12টা কোণ। তো একটা বৃত্ত কিন্তু 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে আমরা জানি। যেহেতু মোট 12টা কোণ, তাহলে সেক্ষেত্রে 12 দ্বারা যদি আমি ভাগ করি 3 12 36, শূন্যটা দিয়ে দিলাম, তাহলে প্রত্যেকটা গ্যাপ মানে কিন্তু 30 ডিগ্রি করে। অর্থাৎ এই 12 থেকে 1 পর্যন্ত 30 ডিগ্রি, 1 থেকে 2 পর্যন্ত 30 ডিগ্রি। অর্থাৎ আমরা বলতে পারি যে এখানে প্রত্যেকটা গ্যাপে 30 ডিগ্রি করে কোণ উৎপন্ন হচ্ছে। ক্লিয়ার বিষয়টা? এখন 7টা থেকে 12টা পর্যন্ত এই গ্যাপটুকুতে আমাদের খেয়াল করে দেখেন এই যে গ্যাপটুকু, এই গ্যাপটুকুতে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে সেটা আমরা দেখব। তো এখানে দেখেন 7 থেকে 8 পর্যন্ত একটা, 8 থেকে 9 পর্যন্ত দুইটা, 9 থেকে 10 পর্যন্ত 3টা, 10 থেকে 11 পর্যন্ত 4টা, 11 থেকে 12 পর্যন্ত 5টা। তাহলে আমরা বলতে পারি 5 গুণন 30, তাহলে মোট কত ডিগ্রি? 150 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। তো 150 ডিগ্রি আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। এটা কিন্তু ম্যানুয়ালি ঘড়ি অঙ্কন করে আমি আপনাদেরকে বোঝালাম। এইবার আসেন আমরা শর্টকাট মেথড দেখার চেষ্টা করব এই অঙ্কটার ক্ষেত্রে। ঠিক আছে, শর্টকাট মেথড কিভাবে কাজ করে দেখেন। সূত্রটা হচ্ছে, আমি সূত্রটা লিখে দিচ্ছি, সেটা হচ্ছে 11m - 60h ভাগ হচ্ছে 2 এবং অবশ্যই এটা থিটা ইকুয়াল এবং এটা পরম মান চিহ্নের মধ্যে। এটার বেশ কিছু ব্যাখ্যা রয়েছে, আপাতত আমি সেই ব্যাখ্যাগুলো নাই বা বললাম। মনে রাখবেন m মানে মিনিট আর h মানে হচ্ছে মানে ঘন্টা বা আওয়ার্স।
তাহলে 7টা যখন বাজে 7:00, তাহলে মিনিট হচ্ছে 00, তাহলে মিনিট 00 হলে 11 ইন্টু 0 মাইনাস 60 ইন্টু এইচ এর ভ্যালু কত, এইচ এর ভ্যালু 7, বসাই দিলাম 7, তার নিচে ভাগ হচ্ছে 2, এর উপরে ডিগ্রি দিয়ে দিলাম। তো এটা থিটা মানে কিন্তু আমরা কত ডিগ্রি পাচ্ছি সেটা মনে রাখবেন। এই সূত্রের সাহায্যে যদি অ্যান্সার 180 ডিগ্রি অপেক্ষা বড় হয় তাহলে সেটা কিন্তু রাখা যাবে না, তখন 360 থেকে আমাদের অ্যান্সার যা বের হয়েছে সেটা বিয়োগ করে দিতে হবে, দিলেই সঠিক উত্তর পাওয়া যাবে। এটা যদিও বলতে চাইনি কিন্তু এখানে চলে এসেছে বিধায় আমাকে বলতেই হচ্ছে বিষয়টা। তো 11 আর 0 গুণ করলে 0 বিয়োগ 6 7 42, তার মানে 420 ভাগ হচ্ছে 2, এবং অবশ্যই এটা ডিগ্রি চিহ্ন। তাহলে ইকুয়াল দিলাম, ইকুয়াল দেওয়ার পরে 420কে 2 দ্বারা যদি ভাগ করি 21 দুগুণ 42, তার মানে 210, তাহলে 210 ডিগ্রি, সামনে মাইনাস এবং পরমমান চিহ্ন এখানে হয়েছে, কিন্তু আমি ডিগ্রিটা বাইরে দিতে চাই কেননা এটা বাইরেই ছিল। তো মনে রাখবেন এই পরম মান চিহ্ন বা অ্যাবসোলিউট ভ্যালু, এই যে টান দুটো, এটাকে বলা হয় পরম মানের চিহ্ন। এর ভিতরে পজিটিভ বা নেগেটিভ যাই থাক না কেন ফাইনাল অ্যান্সারে আমরা সেটাকে পজিটিভ লিখব। তাহলে 210 ডিগ্রি অ্যান্সার। আমি কি বলেছি 180 ডিগ্রি অপেক্ষা বড় হলে সেটা কখনোই সরাসরি অ্যান্সার হবে না। তাহলে বলেন তো 220 কি সরাসরি, 210 কি সরাসরি অ্যান্সার হবে? হবে না। কি করতে হবে? 360 থেকে 210 বিয়োগ করতে হবে। বিয়োগ করলে কত হবে? 0, 1 আছে 6 মেলাতে 5, 2 আছে 3 মেলাতে 1, 150 ডিগ্রি। তাহলে 150 ডিগ্রি হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। দেখেন শর্টকাট মেথডটা আপনি শিখে রাখলেন, তবে সবসময় যে এই অ্যান্সারটা 210 ডিগ্রি যেটা এসেছে সেটা যে 180 অপেক্ষা বড় আসবে সেটা কিন্তু না। ম্যাক্সিমাম সময় মানে 10 বারের মধ্যে 9 বারই কিন্তু আপনার সরাসরি যেটা অ্যান্সার আসবে সেটাই আমরা দাগিয়ে দিব। এটা একটু ব্যতিক্রম হয়েছে, তাই আমি কিন্তু আপনাদের এটা শেখাই দিলাম। আশা করছি ঘড়ির অঙ্কগুলো আর আপনাদের ভুল হবে না। আমি শিটে দেখি যে সব কিছু লিখেছি কিনা, আমি একটু দেখি। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন শীটের মধ্যে কিন্তু অঙ্কটা সুন্দরভাবে হচ্ছে করে দেওয়া রয়েছে এবং ঘড়ি অঙ্কন করা রয়েছে। পাশাপাশি আমাদের এখানে ডিটেলস মেথডে যেমন করা রয়েছে এবং শর্টকাট মেথডেও কিন্তু অঙ্কটা এখানে করে দেওয়া রয়েছে। নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন ঠিকঠাক মতো অঙ্কটা। ওকে, তো প্রুফ রিডিং করা বাকি রয়েছে এবং এটা বই আকারে পাবলিশ করার চিন্তাভাবনা রয়েছে আমার, বিধায় আমি অঙ্কগুলো একেবারেই সিরিয়ালি শর্টকাট এবং ডিটেলস দুই ধরনের মেথডই আপনাদের করে দিচ্ছি। যারা হচ্ছে আমার কাছে লাইভ ব্যাচে ভর্তি হবেন তারা অবশ্যই পিডিএফ আকারেই এই শীটটা পেয়ে যাবেন। হচ্ছে এখানে কিন্তু একেবারে বাছাই করা চাকরির পরীক্ষা যেগুলো বারবার রিপিট হয় সেই অঙ্কগুলোই রয়েছে। এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 63 বছর এবং তাদের বয়সের অনুপাত 7:2। 9 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত কত ছিল? সুন্দর একটা অঙ্ক কিন্তু এটা। তাহলে দেখেন আমরা যদি অঙ্কটা সলিউশন করি তাহলে আমরা ধরে নিব যে ধরি পিতার যে বয়স, আমরা লিখব যে পিতার বয়স হচ্ছে, যেহেতু এখানে বর্তমান তাদের অনুপাত দেওয়া আছে, পিতার বয়স হচ্ছে 7x এবং আমরা ধরবো যে পুত্রের যে বয়স সেটা হচ্ছে 2x ধরে নিলাম। এবার বলা হচ্ছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 63 বছর। তাহলে প্রশ্ন মতে আমরা লিখতে পারি এই 7x আর 2x যদি আমরা যোগ করি তাহলে যোগফল 63 বছর হবে। তাহলে 7 আর 2 কত? 9x ইকুয়াল টু 63। তো সুতরাং x এর ভ্যালু কত? 7 নং 63, তার মানে 7। তো আমরা x এর মান যেহেতু পেয়ে গিয়েছি, এক্ষেত্রে আমরা পিতার বয়স এবং পুত্রের বয়সও কিন্তু বর্তমান বয়স কিন্তু বের করতে পারবো। তাহলে 7 7 49 আর 7 2 কত? 14। আমাদের কিন্তু বর্তমান বয়স জানতে চাইনি, জানতে চেয়েছি কি 9 বছর পূর্বে, দুঃখিত 9 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত কত ছিল। আচ্ছা এবার আসেন 9 বছর পূর্বে, তার মানে 49 থেকে 9 বাদ দিলে থাকবে হচ্ছে 40 আর 14 থেকে 9 বাদ দিলে থাকবে হচ্ছে 5। তাহলে 9 বছর পূর্বে এটা হলো বয়স, অনুপাত জানতে চাচ্ছে, তাহলে অনুপাত দিয়ে দিলাম। তো আমরা জানি অনুপাত মানে ভগ্নাংশ, তো একই অর্থাৎ 40/5 মানে 40/5, 5 একে 5, 5 8 40 আমরা এভাবে লিখতে পারি, অর্থাৎ 8:1ও কিন্তু এটাকে আমরা বলতে পারি। যদি এটা উত্তর থাকে এটাই রাইট, আবার যদি এটা থাকে এটাই রাইট। কোনটা আছে দেখেন তো? 8:1 আছে, তাই এটাই হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। দেখেন বুঝে বুঝে কিন্তু অঙ্ক করতে হবে, যদি বুঝে করতে পারেন তাহলে অঙ্ক খুব সহজ হয়ে যাবে, কিন্তু যদি আপনি গুলায় ফেলেন তাহলে কিন্তু মুশকিল। তবে এই অঙ্কগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু আপনাদের জন্য, পরীক্ষায় আসার মতো অঙ্ক।
হুবহু যে এটাই আসবে এমনটা না, একটু সংখ্যা চেঞ্জ করে দিলেও যেন আপনি করতে পারেন, এই জন্য অঙ্কগুলো লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। আর যদি এ ধরনের অঙ্ক আপনি আগে থেকেই প্র্যাকটিস করে যান, ধরেন 10টা 12টা 15টা এই টাইপের অঙ্ক আপনি প্র্যাকটিস করে গেলেন, তখন যদি পরীক্ষার হলে আসে অনায়াসেই কিন্তু আপনি করে দিয়ে আসতে পারবেন। 188 নম্বর অঙ্কটা দেখেন, বলা হচ্ছে 2 জন পুরুষ বা 3 জন স্ত্রীলোক একটি কাজ 26 দিনে শেষ করতে পারলে 4 জন পুরুষ ও 7 জন স্ত্রীলোক একত্রে কাজটি শেষ করতে পারবে কত দিনে? 6 দিন, 8 দিন, 9 দিন, 10 দিন। সম্ভাব্য 4টা উত্তর দেয়া রয়েছে। তো এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস আমি বলি এই অঙ্কগুলোর ক্ষেত্রে, সেটা হচ্ছে 2 জন পুরুষ বা 3 জন স্ত্রীলোক। এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ মানে শব্দ রয়েছে, সেটা হচ্ছে বা। বা মানে কি? মানে হচ্ছে হয় 2 জন পুরুষ করে অথবা 3 জন স্ত্রীলোক করে, তারা একসাথে করে না। যদি 2 জন পুরুষ একটা কাজ করে তাহলে তারা 26 দিনে করতে পারবে, আবার যদি 3 জন স্ত্রীলোক ওই কাজটা করে তাহলে তারা 26 দিনে করতে পারবে। ব্যাপারটা হচ্ছে এরকম, আমি আপনাদের শুরুতেই বলে দিলাম। আর নিচে দেখেন বলা হচ্ছে 4 জন পুরুষ ও 7 জন স্ত্রীলোক। তাহলে ও মানে কি? ও মানে হচ্ছে এখানে 4 জন পুরুষ এবং 7 জন স্ত্রীলোক উভয়ই এই কাজটা কত দিনে শেষ করতে পারবে সেটা আমাদের কাছে জানতে চাচ্ছে। তো এই জন্য এই অঙ্কগুলো করার ক্ষেত্রে আপনাদের অবশ্যই বা ও এই জিনিসগুলো খেয়াল করতে হবে। তো আমরা বলতে পারি এখান থেকে যে 2 জন পুরুষ মানে 3 জন স্ত্রীলোক, আবার 3 জন স্ত্রীলোক মানে 2 জন পুরুষ। যেটা দিয়ে অঙ্কটা সহজ হবে আমরা সেটাই করব। আমরা আগে যেটা আছে সেটাই লিখি। আমরা বলতে পারি যে 2 জন পুরুষ সমান 3 জন স্ত্রীলোক। ঠিক আছে, স্ত্রীলোক আমরা বললাম। তাহলে বলেন তো একজন পুরুষ সমান কয়জন স্ত্রীলোক? অবশ্যই বেশি নাকি কম বলেন? অবশ্যই 2 জন পুরুষ মানে 3 জন স্ত্রীলোক যদি হয়, একজন পুরুষ মানে কম স্ত্রীলোক হবে। তাহলে 3/2 জন স্ত্রীলোক আমরা এটা বলতে পারি। অথবা আমি যদি উল্টো দিক থেকে চিন্তা করি, আচ্ছা উল্টো দিক থেকে আগে না চিন্তা করে এখানে কয়জন পুরুষ আছে? 4 জন পুরুষ আছে। এবার একজন পুরুষ মানে যদি এতজন স্ত্রীলোক হয় তাহলে এবার 4 জন পুরুষ মানে কতজন স্ত্রীলোক এটা আগে বের করে নেই। তাহলে এবার বেশি, তাহলে 3 × 4/2। আপনারা নিশ্চয়ই জানেন বেশি মানে গুণ আর কম মানে ভাগ। তাহলে 2 × 4 = 6 জন স্ত্রীলোক। তাহলে আমরা কি বলতে পারি যে 4 জন পুরুষ মানে 6 জন স্ত্রীলোক। এই জিনিসটা আমরা পেয়ে গেলাম। তাহলে এই 4 জন পুরুষ মানে কিন্তু 6 জন আমাদের স্ত্রীলোক। আর এখানে 7 জন স্ত্রীলোক আছে, তাহলে 7 আর 6 13 জন স্ত্রীলোক কত দিনে করতে পারবে আমরা সেটা কিন্তু বের করতে পারবো। এবারে যেহেতু ও আছে তার মানে 4 জন মানে দুটোকে একই এককে, হয় স্ত্রীলোককে পুরুষে কনভার্ট করেন মানে সংখ্যাগুলোকে, অথবা পুরুষের সংখ্যাকে স্ত্রীর সংখ্যায় কনভার্ট করেন, তাহলে কিন্তু হয়ে যাবে। তো আমরা করলাম কি, আমরা পুরুষের সংখ্যাকে স্ত্রীর সংখ্যায় রূপান্তর করলাম। 4 জন পুরুষ মানে 6 জন স্ত্রীলোক, তাহলে এখানে 6 জন আর এখানে 7 জন স্ত্রীলোক, 7 আর 6 মোট 13 জন স্ত্রীলোক কত দিনে করতে পারবে সেটা আমরা খেয়াল করব। তাহলে এই 2 আমরা অঙ্ক থেকে বাদ দিয়ে 3 জন স্ত্রীলোক একটা কাজ করে 26 দিনে, এটা আমরা লিখে ফেলবো। তাহলে আমরা লিখব 3 জন স্ত্রীলোক কাজ করে কত দিনে? 26 দিনে। আমি লিখলাম 3 জন করতে পারে 26 দিনে। তাহলে একজন কত দিনে করতে পারবে? দিন বেশি লাগবে, তাহলে 26 × 3 এত দিনে। এবার 13 জন কত দিনে করতে পারবে? তাহলে 13 জন স্ত্রীলোক করতে পারবে। এবার কি হবে? কম দিনে, কম মানেই ভাগ। তাহলে 26 × 3 ভাগ হচ্ছে 13। তাহলে 13 × 2 = 26, 2 আর 3 গুণ করলে 3 × 2 = 6 দিন। খেয়াল করে দেখেন ক নম্বর অপশনেই কিন্তু আমাদের সঠিক উত্তরটা রয়েছে। তো মনে রাখবেন সব অঙ্ক তো আর সহজ হবে না, তাই না? কিছু অঙ্ক কঠিন হবে, কিছু অঙ্ক সহজ হবে, কিছু অঙ্ক আবার মিডিয়াম টাইপের হবে, কিছু আবার দেখা মাত্রই 2 সেকেন্ডে উত্তর আপনি বুঝতে পারবেন, কিছু করতে আবার 3-4 মিনিটও লেগে যেতে পারে। এভাবে ব্যালেন্স করেই কিন্তু প্রত্যেক চাকরির পরীক্ষায় অঙ্ক দেয়া হয়। মনে রাখবেন ইজি এবং শর্ট মানে মিডিয়াম টাইপের অঙ্কগুলো আগে করবেন। খুব কঠিন অঙ্ক কিন্তু আপনি মোটামুটি সব দাগানোর পরে যদি হাতে সময় থাকে তাহলে কঠিন অঙ্কগুলোতে চলে আসবেন। পরীক্ষার হলে টাইম ম্যানেজমেন্টটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। ওকে, বিষয়গুলো অবশ্যই বুদ্ধিমত্তার সঙ্গে আপনি হ্যান্ডেল করবেন। তো আজকের আলোচনা এই পর্যন্ত রাখছি। আমার কাছে যদি আপনারা অনলাইনে পড়তে চান অবশ্যই 01642702760 এই নম্বরে হোয়াটসঅ্যাপে টেক্সট দিয়ে হচ্ছে আমার সঙ্গে যোগাযোগ করবেন। আর নিবন্ধন পরীক্ষার জন্য অষ্টম NTRCA হচ্ছে যে পদগুলো রয়েছে প্রতিষ্ঠান প্রধান, সহকারী প্রধান,
অধ্যক্ষ উপাধ্যক্ষ যে পদগুলো রয়েছে সে পদগুলোর জন্য আমি একটা সাজেশন তৈরি করার চেষ্টা করছি। পাশাপাশি 19তম শিক্ষক নিবন্ধনের জন্য সাজেশন তৈরির কাজ প্রায় শেষ হয়ে গেলেই আপনারা পেয়ে যাবেন। ওকে, তো এই নম্বরে হোয়াটসঅ্যাপে টেক্সট দিয়ে কিন্তু আমার কাছে আপনারা জানাতে পারেন যে যদি কেউ অনলাইনে আমার কাছে পড়তে চান কিংবা সাজেশন নিতে চান। তো আজকের আলোচনা এ পর্যন্ত রাখছি।